চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজও কমপ্লিট শাটডাউন এনবিআর ঐক্য পরিষদের। আমদানি রপ্তানিতে বিরূপ প্রভাব, আলোচনার তাগিদ। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। খেলাপি ঋণের সাথে প্রভিশন ঘাটতির নতুন রেকর্ড, ব্যাংকিং খাতে সংকট কাটাতে ঋণ আদায়ে জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। মঞ্জুরি কমিশনের অনুমোদনের অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন প্রস্তুত, মিলছে না ভর্তি বা পাঠদানের আবেদনের সাড়া। ক্লাস শুরু না হলে সে বিশ্ববিদ্যালয় থেকে লাভটা কি? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অবহেলা দেখতে পাচ্ছি, এটা আমাদের নওগাঁ জেলার যে ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে খুবই দৃষ্টিকটু। কুড়িগ্রামে কাজ শেষ না করে মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের বিল তুলে পলাতক ঠিকাদার, প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের। গাজায় ত্রাণের আটায় মিলল শক্তিশালী ব্যথানাশক ট্যাবলেট, ফিলিস্তিনিদের নেশাগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র, ধারণা গণমাধ্যমের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সরকারের তরফ থেকে পাওয়া যায়নি আমন্ত্রণ, তাই রোববারও চলবে কমপ্লিট শাটডাউন। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট 3 বিভাগের সকল দপ্তরের এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দিনভর চলে শাটডাউন এবং রোড টু এনবিআর কর্মসূচি। বলা হয়, রাজস্ব কর্মকর্তাদের প্রতিপক্ষ নয় ব্যবসায়ীরা। সংস্কার প্রশ্নে যে কোনো গঠনমূলক আলোচনায় অংশ নিতে ইচ্ছুক বলেও জানায় ঐক্য পরিষদ। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে গেল। 12ই মে অধ্যাদেশ জারি করে সরকার। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। এনবিআর এর অচলাবস্থায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। হুমকির মুখে দৈনিক 2,500 কোটি টাকার আমদানি রপ্তানি। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের হুমকি দিচ্ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনের প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার কথাও বলেন নেতারা। এনবিআর সংস্কারে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। প্রায় 1.5 মাসের আন্দোলনে তৈরি হয়েছে অচল অবস্থা, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানি কার্যক্রমে। আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। অবস্থান তুলে ধরতেই আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। তুলে ধরা হয় এনবিআর এর চলমান আন্দোলনে ক্ষতির চিত্র। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে। প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এনবিআর, সেখানে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। আন্দোলনকারীদের দ্রুত কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তারা। এজন্য প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদও দেন। 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এটা তো কোনোদিন হতে পারে না। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে
আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে ব্যবসায়ী নেতারা বলেন, অর্থনীতির স্বার্থেই এনবিআরের সংস্কার হতে হবে, তবে তা আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। আন্দোলনে ব্যবসায়ীরা ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন ব্যবসায়ী নেতারা। মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে, এটা আমি মনে করি ভুল। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। দাবির প্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের বিপক্ষে নিজেদের অবস্থানের কথা তুলে ধরা হয় যৌথ সংবাদ সম্মেলনে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। খেলাপি ঋণের সাথে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতিতেও সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। মার্চ শেষে এই ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 1,70,000 কোটি টাকার উপর। বছরের প্রথম 3 মাসেই ঘাটতি বেড়েছে 64,500 কোটি টাকা। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, খেলাপির বৃদ্ধির কারণেই বাড়ছে প্রভিশন ঘাটতি, ফলে নানামুখী চাপে পড়বে ব্যাংক। আস্থা হারাবেন আমানতকারীরাও। সংকট কাটাতে ঋণ আদায়ে জোর দেওয়ার পরামর্শ তাদের। আমানতকারীদের সুরক্ষা দিতেই সব ধরনের ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে হয় ব্যাংকগুলোকে। নিয়মিত ঋণের বিপরীতে 0.25% থেকে 5% এবং খেলাপি ঋণের মান ভেদে 20 থেকে 100% প্রভিশন সংরক্ষণ করতে হয়। কিন্তু খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় নিয়ম মেনে প্রভিশন সংরক্ষণ করতে পারছে না অনেক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 1,70,000 কোটি টাকার উপরে। শেষ 3 মাসেই বেড়েছে 64,500 কোটি টাকা। সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকেও বেড়েছে প্রভিশন ঘাটতি। 93,000 কোটি টাকার বিপরীতে সরকারি ব্যাংকগুলো প্রভিশন সংরক্ষণ করেছে 29,000 কোটি টাকার কিছু বেশি। ঘাটতি প্রায় 64,000 কোটি টাকা। আর 1,76,000 কোটি টাকার বিপরীতে বেসরকারি ব্যাংক প্রভিশন সংরক্ষণ করেছে 69,000 কোটি টাকা। ঘাটতি 1,07,000 কোটি টাকা। এখানে ব্যাড ইনভেস্টমেন্টের সংখ্যাটাই হলো মেজর। ব্যাংকিং সেক্টরে যদি দেখেন, আসলে বেসিক ক্লাসিফাইড 5%, যারা রিয়েল ইনভেস্টর যেটা, আর বাদ বাকি যে ইনভেস্টমেন্টগুলো, এগুলো সবগুলো হলো ইলিগাল ইনভেস্টমেন্ট, এগুলোর কোনো এক্সিস্টেন্স পাবেন না। প্রভিশন শর্টফল হওয়া মানে আপনার ক্যাপিটালে ঘাটতি হয়, কারণ আপনি প্রভিশনটা কোথা থেকে করছেন, আপনি প্রভিশন রাখতে পারছেন না, লোন খারাপ হয়ে গেছে। তো লোন খারাপ হয়ে গেলে তো আপনাকে অবশ্যই এটা ক্যাপিটালের উপরে প্রেশার পড়বে। ডিপোজিটররা অডিট হবে যে এখন তো তার নিজস্ব ক্যাপিটাল শেষ হয়ে গেছে, তাহলে তো আমাদের ডিপোজিট ছাড়া তো আর কিছু নাই। তখন সেটা তো তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস কাজ করবে এবং ডিপোজিটগুলো তারা উদ্যোগ করবে এবং ব্যাংকগুলো বিপদগ্রস্ত হয়ে যাবে। প্রভিশন ঘাটতি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বিশ্লেষকরা। বলছেন, এর ফলে নানামুখী চাপে পড়বে ব্যাংক। মুনাফা কমে যাওয়ার পাশাপাশি কমবে ঋণ দেওয়ার সক্ষমতাও। স্বাভাবিক যে শক্তি, মানে ব্যাংকের যে আর্থিক শক্তি, এটা তো কমে যাবে, কারণ আলটিমেটলি আপনার ক্যাপিটালে কন্ট্রিবিউশন হবে না, আপনার প্রভিশনিং শর্টফল থাকবে, আপনার প্রফিট কমে যাবে। তো সব কিছু মিলিয়ে তো ব্যাংকও দুর্বল হয়ে যাবে। এলসি খুলতে গেলে দেখবেন ওরা আপনার কি বলে ওই যে কনফার্মেশন চার্জ বাড়ায় দিচ্ছে। তো এরকম বহুমাত্রিক ইম্প্যাক্ট হয়। বাংলাদেশ ব্যাংকও বলছে, প্রভিশন ঘাটতিতে সংকট বাড়বে ব্যাংকের। ঘাটতি পূরণে উদ্যোক্তাদেরই এগিয়ে আসতে হবে। প্রভিশন ঘাটতি হওয়া মানে তার ইম্প্যাক্ট হবে সরাসরি মূলধন ঘাটতি হবে। এটা চেইন ইফেক্ট। প্রভিশন ঘাটতি মেটানোর দায়িত্ব ব্যাংকের। ব্যাংক কীভাবে তার উদ্যোক্তারা রিক্যাপিটালাইজ করবে অথবা বাইরে থেকে টাকা আনবে, তাদের ব্যাপার। আমরা তো বলবো তুমি প্রভিশন ঘাটতি পূরণ করো। চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকার উপরে, যা বিতরণ করা ঋণের 24% বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 3 দিন বিরতির পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আবারও আজ আলোচনায় বসতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। সকাল 10:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে বৈঠকটি। দ্বিতীয় পর্যায়ে 6 দিনে আলোচনা হয় 9টি এজেন্ডা। এর মধ্যে শুধু সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ পরিবর্তনে সম্মত হয়েছে সবগুলো রাজনৈতিক দল। গেল বুধবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে ঐক্যমত্য কমিশন।
দেয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব। আলোচনায় আবারও উঠে আসে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গ জানিয়ে কমিশনের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে বিএনপি। এদিকে সংবিধানের মূলনীতি প্রসঙ্গে দেয়া প্রস্তাবে রাজি বেশিরভাগ রাজনৈতিক দল। প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে আলোচনা করেছে কমিশন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে সবকিছুই প্রায় প্রস্তুত, অথচ মিলছে না পাঠদানের অনুমোদন। মঞ্জুরি কমিশনে লিখিত আবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধর্ণা দিয়েও সাড়া না পাওয়ায় স্থানীয়দের মাঝে ছড়িয়েছে ক্ষোভ। বাংলার আদি সভ্যতায় জ্ঞানের বাতিঘর ছিল নওগাঁর সোমপুর বিহার, কিন্তু বাতির নিচে যেন অন্ধকার। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল পাহাড়পুরের আদলে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। অনুমোদনও পেয়েছে। অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হলেও দীর্ঘদিনেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ক্লাস শুরু না হলে সে বিশ্ববিদ্যালয় থেকে লাভটা কি? ছাত্র জনতাকে নিয়ে নওগাঁর রাজপথে নেমে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যে অধিকার, সেই অধিকার আমরা ছিনিয়ে নিয়ে আসবো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে অবহেলা দেখতে পাচ্ছি, এটা আমাদের নওগাঁ জেলার যে ছাত্র সমাজ রয়েছে তাদের কাছে খুবই দৃষ্টিকটু। স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণ হয়েছে, তবুও ভাড়া করা ভবনেই চলছে কার্যক্রম। একাডেমিক ভবন প্রস্তুত, কিন্তু মিলছে না পাঠদানের অনুমতি। শ্রেণীকক্ষকে আমার সবচেয়ে উৎকৃষ্ট স্থান বলে মনে করি। এই জন্য আমার মূল কাজটি ছিল আগে প্রথমত ক্লাস চালু করা। সে আবেদন করেছি, এখন পর্যন্ত অপেক্ষায় আছি একটা পজিটিভ রেসপন্সের জন্য। তারপর আবারও বোধহয় গত সপ্তাহে ইউজিসি বরাবরে আরেকটা আবেদন করেছে। শিক্ষার্থী ভর্তি ও পাঠদান অনুমোদনের জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে প্রশ্ন, তাহলে কবে শুরু হবে শিক্ষা কার্যক্রম? এই বছরে ফান্ড ক্রাইসিস, খুব সিরিয়াস ফান্ড ক্রাইসিস হওয়াতে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যে টাকাটা পায় সেটা আরো কমাই দিচ্ছে। মিনিস্ট্রি অফ এডুকেশনও কমাইছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সও কমাইছে, যে কারণে এই বছর আমরা কিছুই করতে পারছি না। তা এই সামনে আর্থিক বছরে আমরা ইনশাআল্লাহ পজিটিভলি দেখব। প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেছে, তবু অস্থায়ী কার্যালয়ে নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়ে আছে এই বিদ্যাপীঠ। অভ্যন্তরীণ কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু প্রধান যে লক্ষ্য সেটি এখনো অধরা। তাই শিক্ষার্থী ভর্তি আর দ্রুত ক্লাস চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। কুড়িগ্রামে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের কাজ শেষ হয়নি এখনো, অথচ কাগজে কলমের শতভাগ বাস্তবায়ন দেখিয়ে ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে বিল তুলে নেয়ার অভিযোগ। পট পরিবর্তনের পর পালিয়েছে সব ঠিকাদার। আইনি ব্যবস্থার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার উত্তর ছাটগোপালপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ৪ বছর আগে সরকারিভাবে বাড়ি বরাদ্দ পেলেও থাকতে হচ্ছে টিনের ঘরে। ২০২১-২২ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের অধীনে বাড়ি বরাদ্দ পান আব্দুল মজিদ। কাজ শেষ হওয়ার কথা ছিল ১ বছর পরই, তবে ৪ বছর কেটে গেলেও বাড়ির কাজ হয়েছে মাত্র ৭০%। পরিবারের অভিযোগ, মুক্তিযোদ্ধার স্বাক্ষর জাল করে শতভাগ কাজ শেষ দেখিয়ে পুরো বিল তুলেছে ঠিকাদার। আমি জানি না, বিল তুলে কর্মচারী খাইছে, আমি সই যাইনি, কোনো সইটাই করি নেই। ৫ বছর ধরে বিছনাত পড়ে হয়েছে, কেরা স্বাক্ষর দিল, আমার স্বামী তো স্বাক্ষর দেয়নি। আমার স্বামী ঘর থেকে উঠতে পারে না। বেলাল ঠিকাদার আর হাফিজ ঠিকাদার আর অন্যান্য ঠিকাদারের ফাইনাল বিল করে দিয়ে দিছে। আসলেই মূলত ঘরের 100% না, 50% কাজও হয় নাই। শুধু আব্দুল মজিদই নন, ভুরুঙ্গামারী উপজেলার ১২২ জন মুক্তিযোদ্ধারই একই হাল। কেউ ঘর বরাদ্দ পেয়েছেন ২০২১-২২ অর্থ বছরে, আর কেউ বা ২০২২-২৩। তবে কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে তার অস্তিত্ব মেলেনি। অর্থ নয়ছয়ের অভিযোগ রয়েছে কাজ পাওয়া ৯ ঠিকাদারের বিরুদ্ধেই।
বিল পরিশোধ করে নিছে করে শুনতেছি, তারপরে কাগজ উঠালাম, হ্যাঁ বিল ওরা মানে আমাকে নকল করে কাকে যে সই করাইছে তাও জানি না। জানালার দরজা কিছুই হয় নাই, ঘর শ্যাওলা পড়ে গেছে, 3 বছর ধরে পড়ে আছে। ঘরের মাপ ঠিক নাই, হাইট ঠিক নাই, ওই জানলা দরজার মানে নিম্নমানের কাজ আর কি। আওয়ামী লীগ সরকার পতনের পরই পালিয়ে যায় এসব ঠিকাদার। তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা বলছেন দায় সারা কথা। আমাদের ঘর 2 বছর আগে থেকে থাকতেছে, তারা শুধু একটা ঘরে ওই লোকের ডিস্টার্বের কারণে ওই অবস্থাটা হচ্ছে। এই হলো স্যার আটকায় রাখছে না, টাকা দেয় আমাকে, ওই তামাকি হয়ে যাবে দেখে টাকা আটকায় রেখে ফাইনাল করে দেয়। দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাজ সমাপ্ত দেখে যারা বিল তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 2 জন ঠিকাদারের কাজ আগামী 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, বাকি 4 জনের কাজ একটু সময় লাগবে, কারণ এরা অনেক দূরে দূরে বাড়ি, ঠিকাদাররা ঠিকমতো আসতে চায় না। 2 জন ঠিকাদারের কাগজপত্রও আমরা পাঠিয়েছিলাম যে এদের ঠিকাদারি লাইসেন্স আমরা বাতিল করার জন্য লিখে দিব, ওই কার্যক্রম চলমান আছে। আবাসন প্রকল্পটির অধীনে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয় 14,80,901 টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ। মাদারীপুরে আশ্রয়নের ঘরে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। মেরামতের সাধ্য নেই দরিদ্র পরিবারগুলোর, মিলছে না সরকারি সহায়তাও। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে টিনের জায়গায় দেয়া হচ্ছে পলিথিনের ছাউনি। মাদারীপুরের কালকিনিতে কোলচুরি সস্তাল এলাকায় খালের পাশের সরকারি আশ্রয়ন। 2002 সালে এক প্রকল্পে কবরস্থান, খেলার মাঠ, সমবায় সমিতি সহ 8টি টিনের ব্যারাক নির্মাণ হয়। প্রতিটি ব্যারাকে 10টি কক্ষ হস্তান্তর করা হয় 80টি ভূমিহীন পরিবারের মাঝে। হস্তান্তরের পর থেকে সংস্কার হয়নি ঘরগুলো। এত বছরে পাকা মেঝে ভেঙেছে, বৃষ্টির পানি আটকাতে ভাঙাচোরা ঘরের চালায় দেয়া হয়েছে পলিথিনের ছাউনি। এরই মধ্যে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্র মানুষগুলো। আগে ঘরে পড়ে বৃষ্টি মনে করেন থাকে কাগজগুলো উপরে দেওয়া। ঘর দরজার জন্য আমরা ডিসি অফিসে গেছি, টিউন অফিসে গেছি, এমনকি তহসিল অফিসে দরখাস্ত দিছি, কাগজে লিখিত দিছি। এমন কোনো সাহায্যও নাই যে আমরা কোনো কিছু করব, হ্যাঁ এমন সাহায্য আমাদের নাই, এই কারণে আমরা অনেক পড়ে আছি। 70 বছরের বৃদ্ধ আহমেদ হাওলাদার। জায়গা জমি না থাকায় একমাত্র ঠাঁই আশ্রয়নের ঘর, কিন্তু জরাজীর্ণ ঘর মেরামতের সাধ্য নেই তার। একই অবস্থা অন্য পরিবারগুলোর। থাকতে আছি অনেক বছর, সামনে ভাঙছে, আমরা যে জায়গায় থাকি এই জায়গায় কোনো গরু ছাগলও থাকে না, এই জায়গায় কোনো থাকার মতন ক্ষমতা নাই, মাথা গোজনের কোনো ঠাঁই নেই। আমরা কই যে নদীতে জাপটা মরা ছাড়া কোনো উদ্ধার নাই। বরাদ্দ পেলে ঘর সংস্কার করে দেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বিষয়টি আমি আমার সঠিকভাবে জানা নেই, আপনারা যেহেতু বললেন আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরজমিনে গিয়ে দেখব। পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায়, তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা করব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোররাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 26 জুন রাতে বাহেরচর 5 কিত্তা এলাকায় বসতঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় এলাকাবাসীর হাতে আটক ও প্রহৃত হন অভিযুক্ত ফজর আলী। পরে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ভুক্তভোগী এই বিষয়ে থানায় মামলা করেন। সংস্কারের পথকে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। এমন সংস্কার করা হবে যেন দশক পরে আবারও জনগণের প্রয়োজনে সেটি বদলানো যায়, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবাইকে ঐক্যমত্য কমিশনের সব প্রস্তাব মেনে নিতে হবে, এমনটা হলে ঐক্যমত্য কিভাবে হবে প্রশ্ন তোলেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান। আয়োজক বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক।
এতে যোগ দিয়ে সংস্কৃতি উপদেষ্টা তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদ ইস্যুতে জিয়াউর রহমান দেশকে এক করেছিলেন। ওই যুগে এরকম কাজ করা এটা খুবই বিস্ময়কর, এবং আমি মনে করি আমাদের সামনে যেই রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করবে অথবা বিরোধী দলে থাকবে, তাদের জন্য জিয়াউর রহমান ইজ এ গুড ম্যানুয়াল। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। কথা বলেন চলমান সংস্কার উদ্যোগ ও ঐক্যমত্য প্রসঙ্গে। হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিলে খানাপিনা খাইলে এই সংস্কার পাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ষড়যন্ত্রমূলক। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন করতে হবে সংখ্যানুপাতিক হারের ভিত্তিতে। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে কথা জানালেন দলের আমির সৈয়দ রেজাউল করিম। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের আমির বলেন, মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ দ্বিমত পোষণ করলে তা হবে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। ইসলামী দল ক্ষমতায় এলে নারীদের অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার করেন সৈয়দ রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, সংস্কার, বিচার আর পিয়ার, এই 3 দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র। সকাল থেকেই জড়ো হন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। দুপুরের পর শুরু হয় সমাবেশের মূল পর্ব। সংখ্যানুপাতিক হারে ভোট করার দাবিতে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ছিলেন বিভিন্ন ধর্মের নেতারাও। তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয়, হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, নইলে যাবে না। দুঃখের বিষয়, ভোট পেলে কি হবে? এই যে শুভঙ্করের ফাঁকি, এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট, এই যে পিআর, এটা খুব প্রয়োজন। নতুন বাংলাদেশে পূরণ করতে হবে গণমানুষের আকাঙ্ক্ষা, বলেন রাজনৈতিক নেতারা। নির্বাচনের আগেই ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান করার দাবিও জানান তারা। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার, সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করব। বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি, যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি, সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন, জাতীয় সংসদে সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক হারে ভোট গ্রহণের কোনো বিকল্প নেই। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। ইসলামী দলগুলোর ব্যাপারে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সৈয়দ রেজাউল করিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে সংগঠনের নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি। বহুদিন বাদে ইসলামী আন্দোলনের এত বড় আয়োজন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উন্মাদনার মাত্রা অনেক বেশি। তারা বলছেন, বিপুল সংখ্যক এই মানুষের দাবির কথা শুনবে অন্তর্বর্তী সরকার, আর সে মতেই আয়োজন হবে পরবর্তী নির্বাচন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি নিয়ে রোড মার্চ করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ প্ল্যাটফর্ম। শুক্রবার ঢাকা থেকে শুরু হয়ে রোড মার্চটি চট্টগ্রামে পৌঁছায় শনিবার বিকেলে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির যুক্ত না করা, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ বন্ধসহ নানা দাবি তোলেন
আন্দোলনকারীরা। বিভিন্ন দল ও সংগঠনের অংশগ্রহণে বন্দরে সমাবেশ আয়োজন করা হয়, কিন্তু সমাবেশের এক পর্যায়ে কোন্দলে জড়িয়ে পড়ে উদীচী ও ছাত্র ইউনিয়নের কর্মীরা। চট্টগ্রাম বন্দর মোড়ে ট্রাকের উপর স্থাপিত অস্থায়ী মঞ্চের পাশে এভাবেই উদীচী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নিজেদের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে মারামারিতে জড়িয়ে পড়ে। চলে বেশ কিছুক্ষণ, এতে আহত হয় বেশ কয়েকজন। রোড মার্চে অংশ নিতে এসে ঘটনার জন্য পরস্পরকে দুষছেন সংগঠন দুটির কর্মীরা। উদীচী যখন লিগের মতো করে চলতেছে, তাদের বক্তব্য লিগের মতোই। তারপর আমি এই কথাটা বলার কারণে দেখেন আমাকে উদীচীর সদস্যরা কি করছে মেরে। আমরা যে এটার অংশ, এই অংশের মতো উদীচী এই ধরনের কথাবার্তা বলায় আমরা মারাত্মক তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এই ধরনের দালালি করার জন্য। এর আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের ইজারা প্রদান, রাখাইনে মানবিক করিডোর প্রদান এবং আকাশ নেটওয়ার্ক স্টারলিংকে দেয়ার চুক্তি বাতিলের দাবিতে ডাকা রোড মার্চ শনিবার বিকেলে বারিক বিল্ডিং মোড়ে এসে পৌঁছে। সেখান থেকে বন্দর অভিমুখে যাত্রা শুরু হয়। মানবিক করিডোরের নামে তাদেরকে চলাচলের সুযোগ দেয়, তাহলে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বের অংশটা আমাদের বাংলাদেশে আমরা পড়ে যাব। নির্বাচন ব্যবস্থা না করে তিনি কিন্তু আজকে সাম্রাজ্যবাদী শক্তিকে আমাদের যে বন্দর সেটা কিন্তু বিদেশির কাছ থেকে লিজ দিচ্ছে। প্রধানত সাম্রাজ্যবাদের চাল, সেই চালের মধ্যে আমাদের বর্তমান সরকার জড়িয়ে গেছে। জনগণ সেটা চাই না। আমাদের এই রোড মার্চের কর্মসূচি একটা বার্তা, আমরা সরকারকে আহ্বান জানাই যে অবিলম্বে সরকার এই ইজারা দানের পরিকল্পনা থেকে সরে আসুক। পরে বন্দরের সামনে সমাবেশে এসব চুক্তি থেকে সরকার সরে না আসলে আগস্টের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমী জনগণ প্ল্যাটফর্মের নেতারা। এখতিয়ার বহির্ভূতভাবে এই বন্দর লিজ দিতে যাচ্ছে রাখাইনে করিডোর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্ত, সেই চক্রান্তে বাংলাদেশকে জড়ানোর পায়তারা করেছে। সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড থেকে পিছু হটবে। আর যদি না হয় আগস্ট মাসের এই গণঅভ্যুত্থান দিবসের পর আন্দোলনের নতুন কর্মসূচি আমরা সূচনা করব। শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চে সিপিবি, বাসদ মার্ক্সবাদী বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি সহ ছোট বড় অর্ধশতাধিক বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখনও দেশে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে কিছু মাফিয়া চক্র। সকল সুযোগ সুবিধাও কিছু মানুষের মাঝেই সীমাবদ্ধ, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, টাকার মাধ্যমে তারা রাজনীতি ও ভোট নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তরুণরা বুলেটের বিরুদ্ধে জয়ী হয়েছে, এখন ব্যালটেও জয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত হয় দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় কয়েকটি ক্যাটাগরিতে বেশ কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। এদিন অনুষ্ঠানে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আশ্বাস দেন উদ্যোক্তাদের পাশে থাকার, প্রেরণা দেন তরুণ উদ্যোক্তাদের। এখনকার বাংলাদেশে we really need MSMEs, we really need new entrepreneurs. অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, যতদিন কেউ দেশ ও মানুষের জন্য কাজ করবে তাদের প্রতি সমর্থন থাকবে, কিন্তু কেউ বিচ্যুত হলে সমর্থন হারাবে। অর্থের বিনিময়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ভোটকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনগুলোতে। সো জনগণও ভোটের সময়ও অর্থের দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে, এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায়। রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন, এস্টাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন, এবং এই অর্থের জন্য তারা আবার বিজনেসম্যানদের সাথে বিভিন্ন অনৈতিক ইলিগাল
নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে ব্যালটের যুদ্ধে জয়ী হয়ে সরকার গঠন করবে এনসিপি। আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবে, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। মিডিয়া কমিশনের মাধ্যমে গণমাধ্যমে যারা ফ্যাসিবাদের দোষর ছিলেন তাদের বিচারের দাবিও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা নেটিজেনরা এটাতে দুঃখ পেয়েছেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সরকারি সেবা নিতে বিভিন্ন দপ্তরে গিয়ে প্রায়ই নানা ভোগান্তির শিকার সাধারণ মানুষ। প্রান্তিক জনগোষ্ঠীর বিড়ম্বনা আরও বেশি। কেমন হতো যদি সেবা দিতে খোদ কর্মকর্তারাই আসেন জনগণের দ্বারে দ্বারে? সরকারি সেবা নিয়ে জনগণের আঙিনায় স্লোগানে এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মুন্সিগঞ্জ সদরের পদ্মাপাড়ের বাংলাবাজার ইউনিয়ন নদী ভাঙন সহ নানা দুর্ভোগে জর্জরিত এলাকার বাসিন্দারা। হঠাৎই সেখানে হাজির ইউনো সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা। গ্রামবাসীর সাথে মুখোমুখি উন্মুক্ত সমাবেশে শুনেন নানা সংকট ও দুর্ভোগের কথা। ব্যতিক্রমী এমন কার্যক্রমে উচ্ছ্বসিত স্থানীয়রা। কখনো ওই সরকারি কর্মকর্তা আসে না, কখনো এই প্রথম আসলো। আমরা সব দাবি দাবা জানাইছি, সবসময় আমরাই ওনাদের কাছে যাই, কিন্তু আজ দেখা গেছে ওনারাই আমাদের কাছে আছে, যে আমাদের সবকিছু ওনারা শুনছে, শোনার পর ওনারা উদ্যোগ নিয়েছে। মেম্বারের কাছে বলা লাগবে, মেম্বার থেকে চেয়ারম্যান, তাদের একটা স্টেপ বাই স্টেপ। বাট আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের ইউনুসের সরাসরি সাধারণ মানুষের কাছে চলে আসছে, যেটা কিনা আসলে আমাদের জন্য অনেক ভালো একটি বিষয়। এটা খুব ভালো উদ্যোগ। তো এতে আমাদের এলাকার যে কাজগুলো বাকি আছে ওই কাজগুলো উপজেলা প্রশাসন জানতে পারলো, এতে আমাদের এলাকার উন্নয়ন দ্রুত হবে। সমাবেশে সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদক বিরোধী নানা বিষয়ে সচেতনতায় আলোচনা করা হয়। এমন উদ্যোগে খুশি জনপ্রতিনিধিরাও। এই পর্যন্ত 4বারের মেম্বার হয়েছি, আর এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইছি, কিন্তু এরকম খোলামেলা আলোচনা কখনো হয় নাই। এই প্রথম ইউনুস স্যার বাংলাবাজার আসছে, আমাদের সাথে মিটিং করছে, এলাকার জনগণ, সাধারণ জনগণ সবার সাথে খোলাখুলিভাবে আলোচনা করছে। পর্যায়ক্রমে সকল প্রান্তিক এলাকায় এই কার্যক্রম পরিচালনার কথা জানালো উপজেলা প্রশাসন। একেবারে অবহেলিত একটি ইউনিয়ন বাংলাবাজার ইউনিয়ন। এখানকার মানুষজন আসলে সেইভাবে উপজেলা পরিষদে গিয়ে তাদের দাবি উপস্থাপন করার মতো আসলে সামর্থ্য এবং সাধ্য কোনোটাই রাখে না। এই জন্য আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের যে কর্ম পরিকল্পনা সেটা প্রণয়নের আগে আমরা একেবারে রুট লেভেলে মানুষের সাথে কথা বলা উচিত। এই কর্মসূচির মাধ্যমে জনগণ আর প্রশাসনের মধ্যকার দূরত্ব নিরসন হবে, যথাযথ পদক্ষেপের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ হবে। আরাফাত রায়হান, সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার বর্বরতম হামলায় নিহত হয়েছে আরও 81 ফিলিস্তিনি, আহত 4 শতাধিক। উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল লক্ষ্য করে ছুড়েছে গোলা। আক্রান্ত গাজা সিটি, দেইর আল বালা, আল মাওয়াসি সহ বিভিন্ন এলাকা। আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণহানির ঘটনা হয়েছে রাফা ও নেতজারিম করিডোরে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA জানিয়েছে, গাজার 82% বেশি এলাকা ইসরায়েলের সামরিক অভিযানের আওতায়। গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 6,84,000 ফিলিস্তিনি। গাজায় 20 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার 56,400 এর বেশি মানুষ, আহত 1,33,000 বেশি। গাজায় ত্রাণের আটায় নেশার ট্যাবলেট। এবার গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠেছে নেশার মরণ ফাঁদ পাতার অভিযোগ। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের দাবি, ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আটায় মিলেছে শক্তিশালী ওপিওয়েড অক্সিকোডন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবনে হ্যালুসিনেশন, তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে মানুষের। শুক্রবার গাজার গণমাধ্যম অফিসের অবিশ্বাসযোগ্য এক অভিযোগে সারা বিশ্বে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। তাদের দাবি, ফিলিস্তিনিদের দেয়া ত্রাণের আটায় খুঁজে পাওয়া গেছে শক্তিশালী ওপিওয়েড বা ব্যথানাশক ওষুধের ট্যাবলেট।
মিডল ইস্ট আই সহ আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি ইসরায়েল সরকার অনুমোদিত ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের আটায় পাওয়া ওপিওয়েডটি অক্সিকোডন পিল, যা একটি মারাত্মক শক্তিশালী ব্যথানাশক ওষুধ। ক্যান্সার রোগে আক্রান্তদের দেয়া হয় এটি। অক্সিকোডনের অতিরিক্ত সেবন তৈরি করে এর প্রতি তীব্র নেশা বা আসক্তি। অক্সিকোডনের মূল উৎস আফিম গাছ। সাধারণত যেসব রোগীদের ব্যথা উপশমে অন্য কোনো ওষুধ কাজ করে না, শুধুমাত্র তখন তাদের অক্সিকোডন দেয়া হয়। নিয়ম না মেনে বা অধিক ডোজের অক্সিকোডন সেবন তৈরি করে হ্যালুসিনেশন। তীব্র শ্বাসকষ্ট, ক্ষুধামন্দায় রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়। গাজার তরুণ প্রজন্মকে ধ্বংস এবং সামাজিক কাঠামো ভেঙে দিতে ইসরায়েল নতুন ফন্দি এঁটেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন প্রশাসন। গাজায় ত্রাণ কার্যক্রম শুরুর প্রথম থেকেই ফিলিস্তিনিদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গেল 1 মাসে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যেয়ে মৃত্যু হয়েছে 5 শতাধিক ফিলিস্তিনের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। অত্যাধুনিক সমরাস্ত্র সি শার্ক 800 এর সফল পরীক্ষা চালালো তাইওয়ান। মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই এটি সমুদ্র থেকে হামলা চালাতে সক্ষম। এটি 1200 কেজি বিস্ফোরক পরিবহনের পাশাপাশি 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। তাইওয়ানের দাবি, ইউক্রেনের অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে গবেষণার পরেই নির্মাণ করা হয়েছে এই সি ড্রোন। প্রথম দেখায় মনে হয় সাধারণ কোনো জলযান, তবে সি শার্ক 800 নামের এই সামুদ্রিক ড্রোনের রয়েছে ভয়াবহ ধ্বংস ক্ষমতা। চীনের সাথে দীর্ঘদিন ধরেই সামরিক উত্তেজনা চলে আসছে তাইওয়ানের। সমুদ্র সীমায় চীনা যুদ্ধজাহাজের অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে তাইপে। সেই পরিস্থিতি সামাল দিতে সি ড্রোন নিয়ে কাজ শুরু করে তাইওয়ান। তাইওয়ান উপকূলের অবস্থা দেখুন, আমাদেরকে ঘিরে রেখেছে চীনা যুদ্ধজাহাজ। যদি আমরা এই ধরনের সামুদ্রিক ড্রোন মোতায়েন করে রাখি, তাহলে সেগুলো অনেকটাই গোপন থাকবে, যা তাদের প্রতিটি পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। প্রায় 1200 কেজি বিস্ফোরক বহন করতে পারে এই সি ড্রোন। আঘাত হানতে সক্ষম প্রায় 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। যুদ্ধে রাশিয়াকে কড়া পাল্টা জবাব দিতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করে আসছে ইউক্রেন। প্রায় 3 বছর ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেনের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র নিয়ে বিস্তর গবেষণা চালিয়েছে তাইওয়ান। এর আগে এমন মানুষবিহীন অটোমেটিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। আমরা সেসব ড্রোন পর্যবেক্ষণ করেছি। তাইওয়ান যেহেতু একটি দ্বীপরাষ্ট্র, তাই যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে এ ধরনের মনুষ্যবিহীন সারফেস ভেসেল সবচেয়ে বেশি কার্যকর হবে। স্থল বিমানের পাশাপাশি নৌ সমরাস্ত্রের সক্ষমতা বৃদ্ধিতে জোর গবেষণা চালিয়ে যাচ্ছে তাইওয়ান। নিজেদের অস্ত্র ভাণ্ডারে নিত্য যোগ করে যাচ্ছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।